29শে জুন 2026 অমরনাথ গুহায় অনুষ্ঠিত হল পবিত্র প্রথম পূজা। সেদিন গুহার অন্তরে প্রায় 12 ফুট উচ্চতার প্রাকৃতিক বরফলিঙ্গ, যাকে কোটি কোটি ভক্ত বাবা বরফানি বলে প্রণাম করেন। তার দর্শনে মুখর হয়ে উঠেছিল সমগ্র তীর্থক্ষেত্র। সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু মাত্র 5 দিন পর ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। সেই বিশাল বরফলিঙ্গ প্রায় সম্পূর্ণ অন্তর্ধান করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এটা প্রথমবার নয়। গত 1 দশক ধরেই একই ধরনের ঘটনা বারবার ফিরে আসছে। প্রশ্ন হলো, কেন? এটা কি শুধুই গ্লোবাল ওয়ার্মিং, নাকি আমরা নিজেরাই হিমালয়ের সেই সূক্ষ্ম পবিত্র পরিবেশকে ধীরে ধীরে বদলে দিচ্ছি? আজকের ভিডিওতে কোনো গুজব নয়, কোনো রাজনৈতিক বক্তব্য নয়, কোনো আবেগঘন প্রচারও নয়। আজ আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তথ্য দিয়ে, বিজ্ঞান দিয়ে, ইতিহাস দিয়ে এবং আমার নিজের 12 বছরের অমরনাথ যাত্রার প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে। এই ভিডিও শুরু করার আগে একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই। আমাদের উদ্দেশ্য কাউকে দোষী প্রমাণ করা নয়। কোনো ব্যক্তি, কোনো প্রশাসন কিংবা কোনো সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলাও এই ভিডিওর উদ্দেশ্য নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজা। কেন প্রতি বছর বাবা বরফানি আরো দ্রুত অন্তর্ধান করছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা একটি মাত্র কারণকে আঁকড়ে ধরব না। আমরা বিচার করব বিজ্ঞান কি বলছে, পরিবেশবিদরা কি বলছে, জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা কি বলছে, সংবাদ মাধ্যমে কি তথ্য উঠে এসেছে, আর একজন তীর্থযাত্রী হিসেবে গত 12 বছরে আমি নিজের চোখে কি পরিবর্তন দেখেছি। আমরা এমন সম্ভাব্য কারণগুলিকে একে একে বিশ্লেষণ করব, যেগুলি এই পরিবর্তনের জন্য দায়ী হতে পারে। অনেক পরিবেশবিদ যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলিও আমরা শুনব। আবার যেখানে বিজ্ঞান এখনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছয়নি, সেখানেও আমরা সততার সঙ্গে সেটাই বলবো। কারণ একটি বিষয় আমরা বিশ্বাস করি, প্রশ্ন তোলা অপরাধ নয়, প্রমাণ ছাড়া রায় দেওয়াই অপরাধ। তাই আজকের এই যাত্রায় আপনি কোনো পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত শুনবেন না। শুনবেন শুধু তথ্য, যুক্তি, অভিজ্ঞতা এবং এমন কিছু প্রশ্ন যার উত্তর হয়তো আমাদের সকলেরই একসঙ্গে খুঁজে বের করা উচিত। প্রথমেই আমাদের বুঝতে হবে অমরনাথ গুহার এই পবিত্র বরফলিঙ্গ আসলে কিভাবে তৈরি হয়। অনেকেই মনে করেন গুহার ভেতরে জমে থাকা বরফ বা তুষার থেকে হয়তো এই শিবলিঙ্গের সৃষ্টি, কিন্তু বাস্তবে বিষয়টি তার চেয়েও অনেক বেশি বিস্ময়কর ও বিজ্ঞানসম্মত। গুহার ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল নির্দিষ্ট একটি স্থানে পড়তে থাকে। গুহার ভিতরের তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ এবং সামগ্রিক প্রাকৃতিক পরিবেশ, এই সব কিছু মিলেই সেই জলকণাগুলো ধীরে ধীরে জমে একটি সুউচ্চ প্রাকৃতিক বরফস্তম্ভ তৈরি হয়। ভূতত্ত্বের ভাষায় একে বলা হয় আইস স্ট্যালাগমাইট। কিন্তু এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বরফলিঙ্গ কেবল বাইরের প্রবল ঠান্ডার কারণে তৈরি হয় না।
এর জন্য প্রয়োজন একটি অত্যন্ত সূক্ষ্ম মাইক্রোক্লাইমেট, অর্থাৎ গুহার অভ্যন্তরের এমন একটি নিজস্ব জলবায়ু বা পরিবেশ যেখানে তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের চলাচল এবং জলবিন্দুর প্রবাহ একটি নির্দিষ্ট ভারসাম্য বজায় রাখে। এই ভারসাম্যের সামান্যতম পরিবর্তনও বরফলিঙ্গে বৃদ্ধি করতে পারে, তার আকার এবং তার স্থায়িত্বকে সরাসরি প্রভাবিত করতে পারে। অর্থাৎ আমরা যদি এই রহস্যের উত্তর খুঁজতে চাই, তাহলে শুধু বাইরের সামগ্রিক আবহাওয়া নয়, গুহার ভেতরের সেই সূক্ষ্ম পরিবেশ বা মাইক্রোক্লাইমেটকে বুঝতে হবে। কারণ বাবা বরফানের অস্তিত্ব নির্ভর করে শুধুমাত্র বরফের উপর নয়, বরং সেই নিখুঁত প্রাকৃতিক ভারসাম্যের উপর, যা হাজার হাজার বছর ধরে হিমালয় নিজেই সৃষ্টি করেছে। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের পরবর্তী প্রশ্ন। যদি এই সূক্ষ্ম প্রাকৃতিক ভারসাম্যই বাবা বরফানের জন্ম দেয়, তাহলে সেই ভারসাম্য কি আজ বদলে যাচ্ছে? যদি বদলেই যায়, তাহলে তার কারণটা কি? শুধু বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, নাকি এর সঙ্গে যুক্ত হয়েছে আরো মানব সৃষ্ট কিছু পরিবর্তন? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই এবার আমাদের ফিরে তাকাতে হবে গত কয়েক বছরের ইতিহাসের দিকে। কারণ 2026 সাল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত এক দশকের ঘটনাগুলি পাশাপাশি যদি রাখি, একটি অদ্ভুত ধারা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে। (2026) সালের ঘটনাটি যদি আলাদা করে দেখা হয়, তাহলে হয়তো অনেকেই বলবেন, এমন তো হতেই পারে, প্রকৃতির নিয়ম। কিন্তু ইতিহাসকে যদি একটু পিছন থেকে দেখা যায়, তাহলে একের পর এক কিছু ঘটনা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করবে। একটা প্রশ্ন নিজেকেই করুন, এটা কি শুধুই 2026 সালের ঘটনা, নাকি গত কয়েক বছর ধরে আমরা এমন একটি পরিবর্তনের সাক্ষী হচ্ছি যাকে আমরা হয়তো গুরুত্ব দিয়ে দেখছি না? এক সময় অমরনাথ যাত্রার শুরুতেই বাবা বরফানের বরফলিঙ্গ বিশাল আকার ধারণ করত এবং যাত্রার একটা বড় সময় পর্যন্ত সেই রূপ বজায় থাকত। কিন্তু গত কয়েক বছরে দেখা যাচ্ছে সেই সময়কাল ক্রমশ ছোট থেকে ছোট হয়ে আসছে। কখনো যাত্রার মাঝামাঝি, কখনো তারও আগে, আবার কোনো কোনো বছরে যাত্রার শুরুতেই বরফলিঙ্গ দ্রুত ছোট হয়ে যাওয়া খবর সামনে আসে বা আমরা দেখেছি বা প্রত্যক্ষ করেছি। 2018 সালে যাত্রা শেষ হওয়ার আগে, অনেক আগেই বরফলিঙ্গ প্রায় সম্পূর্ণ গলে গিয়েছিল। 2020 সালে কোভিডের কারণে নিয়মিত যাত্রা না হলেও বরফলিঙ্গের স্থায়িত্বের হ্রাস সেটাও হয়েছিল। 2022 সালে আবারও দেখা গেল প্রত্যাশার তুলনায় অনেক দ্রুত বরফলিঙ্গ আকৃতিতে ছোট হয়ে গেল। 2024 সালেও একই প্রশ্ন সংবাদ মাধ্যমে উঠে আসে। আর 2026 সালে প্রথম পূজার মাত্র কয়েকদিনের মধ্যেই 12 ফুট উচ্চতার সেই বরফলিঙ্গ দ্রুত অন্তর্ধান করে যাওয়ার খবর সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এখন এখানে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া জরুরি। আমি বলছি না যে প্রতিটি বছর একেবারে একই রকম ছিল। প্রতিটি বছরের আবহাওয়া আলাদা, তুষারপাত আলাদা, তাপমাত্রাও আলাদা। কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, দ্রুত পরিবর্তনের এই ধারাটি বারবার আমাদের সামনে ফিরে আসছে।
আর এখান থেকেই শুরু হয় আসল প্রশ্ন, এটা কি কেবল একটি প্রাকৃতিক চক্র, নাকি প্রকৃতির ভিতরে এমন কিছু পরিবর্তন ঘটছে যা আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি? আমি প্রথম অমরনাথ যাত্রা করি 2014 সালে। তারপর গত 12 বছরের বহুবার এই পবিত্র তীর্থে যাওয়ার সুযোগ হয়েছে। তাই আজ আমি শুধু বই পড়ে বা ইন্টারনেট দেখে কথা বলছি না, আমি বলছি নিজের চোখে দেখা পরিবর্তনের কথা। 2014 সালে অমরনাথ আর 2026 সালের অমরনাথ, এই দুই অভিজ্ঞতার মধ্যে পার্থক্য শুধু কয়েক বছরের নয়, যেন দুই ভিন্ন সময়ের দুই ভিন্ন পৃথিবী। আগে যাত্রাপথ ছিল অনেক বেশি প্রাকৃতিক। পাহাড়ের নিজের একটা নীরবতা ছিল। গুহার সামনে পৌঁছে মনে হতো প্রকৃতিই যেন এই তীর্থক্ষেত্রের প্রকৃত রক্ষক। সামনে কোনো গার্ড ছিল না, তখন পুরো ওপেন ছিল। কিন্তু ধীরে ধীরে সেই চিত্র বদলাতে শুরু করেছে। আজ যাত্রাপথ অনেক প্রশস্ত হয়েছে, নিরাপত্তা বেড়েছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, বিদ্যুতের লাইন পৌঁছেছে, বিভিন্ন জায়গায় নতুন অবকাঠামো তৈরি হয়েছে। এগুলো অধিকাংশই তীর্থযাত্রীদের সুবিধা ও নিরাপত্তার জন্য করা হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঠিক এখানেই আমার মনে আরেকটি প্রশ্ন জাগে, উন্নয়ন কি শুধু মানুষের সুবিধার কথা ভেবে হবে, নাকি এই উন্নয়নের সঙ্গে প্রকৃতির সহনশীলতার কথাও সমান গুরুত্ব দিতে হবে? কারণ হিমালয় কোনো সাধারণ পর্যটন কেন্দ্র নয়, এটি পৃথিবীর অন্যতম সংবেদনশীল পর্বত বাস্তুতন্ত্র। এখানে সামান্য পরিবর্তনও কখনো কখনো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে, যা আমরা আগের বছর কেদার বদ্রীনাথে দেখেছিলাম। এইবার আমি আপনাদের সামনে কোনো সরকারি পরিসংখ্যান নয়, বরং কয়েকটি বাস্তব ছবি তুলে ধরতে চাই। এই ছবিগুলি কোনো সংবাদ সংস্থার নয়, কোনো ইন্টারনেট থেকে সংগ্রহ করা নয়। গত 12 বছরের অমরনাথ যাত্রার বিভিন্ন সময়ে আমার নিজের ক্যামেরায় ধারণ করা এই ছবিগুলি আজকের আলোচনার অন্যতম ভিত্তি। চল 2014 সাল থেকে শুরু করি, তারপর ধীরে ধীরে এগিয়ে যাই পরবর্তী বছরগুলোর দিকে। আমি চাই না আপনারা আমার কথা অন্ধভাবে বিশ্বাস করুন। আমি চাই আপনারা নিজের চোখে এই পরিবর্তনগুলো লক্ষ্য করুন। কোথায় রাস্তা বদলেছে, কোথায় নতুন অবকাঠামো তৈরি হয়েছে, কোথায় রেইন শেল্টার যুক্ত হয়েছে, প্রতিটি ছবি যেন সময়ের সাক্ষী। আমি দেখেছি যাত্রাপথ আরো নিরাপদ হয়েছে, রাস্তা প্রশস্ত হয়েছে। তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য এগুলোর প্রয়োজনীয়তাকে আমি অস্বীকার করছি না। তবে এখানেই একজন সচেতন মানুষের মনে প্রশ্ন জাগে, যেমন গুহার সামনে বর্তমানে যে দীর্ঘ রেইন শেল্টার তৈরি করা হয়েছে, তার অধিকাংশ অংশই মোটা সিনথেটিক প্লাস্টিক বা টারপলিন জাতীয় উপাদান দিয়ে ঢাকা। পাহাড়ি অঞ্চলে দিনের বেলায় যখন সূর্যের আলো তীব্র হয়, তখন এই ধরনের কৃত্রিম উপাদান উল্লেখযোগ্য পরিমাণ তাপমাত্রা শোষণ করতে পারে। প্রশ্ন হলো, এই সংগৃহীত অতিরিক্ত তাপ
কি গুহার আশেপাশের সেই সূক্ষ্ম পরিবেশ বা মাইক্রোক্লাইমেটের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে? আমি শুধু বলছি, এই প্রশ্নটি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা উচিত। যে রেন শেল্টার করা হয়েছে, সেই রেন শেল্টারের উপরে যে সূর্যের আলো পড়ছে, তার বিকিরণ হচ্ছে, সেটা অ্যাবজর্ব করছে, তারপরে সেই হিটটাকে ছেড়ে দিচ্ছে, সেটা কি ওইখানকার পরিবেশের উপর কোনো প্রভাব ফেলছে কিনা সেটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা উচিত। আমি তো বলছি না যে এটার জন্যই হচ্ছে, কিন্তু পরীক্ষা করা উচিত। এইভাবে আরেকটি পরিবর্তনের দিকে আমাদের নজর দেওয়া দরকার, তা হলো দর্শনার্থীদের ঘনত্ব। এক সময় যেখানে পুরো যাত্রা জুড়ে 1.5 থেকে 2 লক্ষ তীর্থযাত্রী আসত, আজ সেখানে মাত্র কয়েকদিনের মধ্যেই কয়েক লক্ষ মানুষ বরফানির দর্শনে পৌঁছে গিয়েছে। 2026 সালে যাত্রার প্রথম সপ্তাহে প্রায় 3 লক্ষ দর্শনার্থীর দর্শন করেছে বাবা অমরনাথকে। অর্থাৎ মানুষের উপস্থিতি, চলাচল এবং অবস্থানের ঘনত্ব আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি হয়ে গিয়েছে। একটি বৈজ্ঞানিক সত্য আমাদের সকলকেই জানতে হবে। প্রতিটি জীবন্ত মানুষ তার শরীর থেকে স্বাভাবিকভাবেই তাপ নির্গত করে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প পরিবেশে ছেড়ে দেয়। স্বাভাবিক উন্মুক্ত অবস্থায় এর প্রভাব খুবই সীমিত, কিন্তু প্রশ্ন হলো, একটি ছোট আংশিক বদ্ধ গুহার সামনে যখন অল্প সময়ের মধ্যে কয়েক হাজার মানুষ একত্রিত হন এবং দীর্ঘ সময় অবস্থান করেন, তখন সেই সম্মিলিত উপস্থিতি ও নির্গত উপাদান কি গুহার অভ্যন্তরের সূক্ষ্ম মাইক্রোক্লাইমেটে কোনো সূক্ষ্ম পরিবর্তন আনে না? প্রকৃতির ভারসাম্য কখনো একদিনে বদলায় না। ছোট ছোট বহু পরিবর্তনের সমষ্টি একসময় বড় পরিবর্তনের রূপ নেয়। এই ডকুমেন্টারির এই অংশে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটি নিয়ে আলোচনা করা সহজ নয়, কারণ বিষয়টি জড়িয়ে আছে কোটি কোটি মানুষের বিশ্বাসের সঙ্গে। তাই প্রথমেই আমি স্পষ্ট করে বলতে চাই, এই আলোচনার উদ্দেশ্য কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের সমালোচনা করা নয়, বরং আমার উদ্দেশ্য একটাই, যদি সত্যি আমরা বাবা বরফানির এই অলৌকিক প্রাকৃতিক রূপকে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে চাই, তাহলে এমন কোনো বিষয় আছে কি যেগুলো নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে? প্রতিদিন সকাল ও সন্ধ্যায় অমরনাথ গুহায় বাবা বরফানির আরতি অনুষ্ঠিত হয়। লাইভ সম্প্রচারে আমরা সেই দৃশ্য প্রত্যক্ষ করি। আরতির সময় ধূপ জ্বালানো হয়, প্রদীপ জ্বালানো হয়। কিছু সময় ধরে সেই আচার চলে। কোটি কোটি ভক্তের মতো আমিও এই আরতির প্রতি গভীর শ্রদ্ধাশীল, কিন্তু একজন অনুসন্ধানী মানুষ হিসাবে আমার মনে একটি প্রশ্ন জাগে। অমরনাথ গুহা কোনো সাধারণ পাথুরে মন্দির নয়, এটি একটি প্রাকৃতিক বরফ গুহা, যার ভিতরের পরিবেশ অত্যন্ত সংবেদনশীল। বিজ্ঞান আমাদের বলে, এই গুহার তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ু প্রবাহের সামান্য পরিবর্তনও এর মাইক্রোক্লাইমেটকে প্রভাবিত করতে পারে। তাহলে প্রতিদিনের এই সমস্ত মানবিক কার্যকলাপ, ধূপ, প্রদীপ, দীর্ঘ সময় ধরে মানুষের উপস্থিতি, এসবের সম্মিলিত প্রভাব নিয়ে কি কখনো বৈজ্ঞানিকভাবে গভীর গবেষণা হয়েছে? আমি জানি না, তাই আমি কোনো একতরফা সিদ্ধান্ত দিচ্ছি না, দেবও না। আমি এটা বলছি না যে শুধুমাত্র এই কারণেই বাবা বরফানি দ্রুত অন্তর্ধান করছেন। এমন দাবি করার মতো কোনো বৈজ্ঞানিক প্রমাণ আমার কাছে নেই, কিন্তু একজন সাধারণ ভক্ত হিসাবে আমি মনে করি এই প্রশ্নটি করা অযৌক্তিক নয়। আজ পৃথিবীর বহু ঐতিহাসিক এবং সংবেদনশীল
প্রাকৃতিক স্থানে মানুষের প্রবেশ, আলোকসজ্জা, এমনকি ধর্মীয় আচারও পরিবেশের কথা ভেবে নতুনভাবে পরিকল্পনা করা হচ্ছে। তাহলে অমরনাথ গুহার ক্ষেত্রেও কি এমন কোনো বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবা যায় না, যেখানে ভক্তির মর্যাদা অটুট থাকবে, আবার গুহার প্রাকৃতিক পরিবেশও সর্বোচ্চ সুরক্ষা পাবে? প্রকৃতিকে রক্ষা করাও কি আমাদের ধর্মেরই একটা অংশ নয়? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে হয়তো সময় এসেছে বিজ্ঞান, প্রশাসন, পরিবেশবিদ এবং ধর্মীয় কর্তৃপক্ষ সকলের একসঙ্গে বসে ভাবার এমন কোনো পথকে খুঁজে পাওয়া সম্ভব, যেখানে ভক্তির পবিত্রতাও অক্ষুণ্ণ থাকবে, আবার প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্য অযথা চাপের মুখে পড়বে না। কারণ আমরা কেউই চাই না একদিন আমাদের পরবর্তী প্রজন্ম শুধু ছবিতে বাবা বরফানিকে দেখুক। গত কয়েক বছর ধরে যখনই বাবা বরফানির দ্রুত অন্তর্ধান নিয়ে আলোচনা হয়েছে, তখন সবচেয়ে বেশি যে শব্দটি শোনা গিয়েছে সেটি হলো গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। এবং এতে কোনো সন্দেহ নেই, পৃথিবীর জলবায়ু সত্যি বদলে যাচ্ছে। গত কয়েক দশকে হিমালয় অঞ্চলের গড় তাপমাত্রা বেড়ে গিয়েছে, বহু হিমবাহ দ্রুত গলে যাচ্ছে, তুষারপাতের ধরন বদলে যাচ্ছে। বিজ্ঞানীরা বারবার সতর্ক করছেন যে বিশ্বের অন্যান্য পর্বতমালার মতো হিমালয়ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত নয়। অতএব বিশ্ব উষ্ণায়ন যে এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ কারণ, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এখানেই আমার মনে একটি প্রশ্ন জাগে, শুধু গ্লোবাল ওয়ার্মিং বললেই কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়? আমরা কি অজান্তে এমন একটি সহজ উত্তর বেছে নিচ্ছি যে আমাদের নিজেদের ভূমিকাকে আর দ্বিতীয়বার ভাবতে বাধ্য করছে না? কারণ যদি আমরা শুধু বলি সবই বিশ্ব উষ্ণায়নের ফল, আমাদের কিছু করার নেই, তাহলে হয়তো আমরা আর এই প্রশ্নগুলো করব না। অমরনাথ গুহার আশেপাশে গত এক দশকে কি কি পরিবর্তন হয়েছে? গুহার কাছাকাছি মানুষের উপস্থিতির সময় ও ঘনত্ব কতটা বেড়েছে? হয়তো উত্তরটি একটি মাত্র কারণে লুকিয়ে আছে। হয়তো প্রকৃতি, বিশ্ব জলবায়ু এবং স্থানীয় মানুষের কর্মকাণ্ড, এই সব কিছুর সম্মিলিত প্রভাবই আজ আমাদের সামনে এই কঠিন প্রশ্নটি তুলে ধরেছে। তাই আমাদের উচিত একটি মাত্র কারণ খুঁজে সন্তুষ্ট না হয়ে সমস্ত সম্ভাব্য কারণকে সমান গুরুত্ব দিয়ে বিচার করা। কারণ প্রকৃতি কখনো একক কোনো নিয়মে কাজ করে না। প্রকৃতি একটি ভারসাম্যের নাম। এবার আরেকটি বাস্তব তথ্যের দিকে নজর দেওয়া যাক। আজ থেকে প্রায় 2 দশক আগে অমরনাথ যাত্রায় মোট তীর্থযাত্রীর সংখ্যা ছিল অনেক কম। সেই সময় পুরো যাত্রা 1.5 থেকে 2 লাখ মানুষের আগমন হতো। মানুষের সংখ্যা বাড়লে স্বাভাবিকভাবেই বাড়ে তার দৈনন্দিন প্রয়োজন, আর সেই প্রয়োজন মেটাতেই বছরের পর বছর ধরে অমরনাথ যাত্রায় যুক্ত হয়েছে নতুন নতুন সুযোগ সুবিধা, চিকিৎসা শিবির, উদ্ধারকারী দল, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, বিশ্রামস্থল। এই সব কিছুই তীর্থযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর গুরুত্ব নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু একটি প্রশ্ন এখানে থেকে যায়, যে হিমালয় হাজার হাজার বছর ধরে নিজের নিয়মেই বেঁচে আছে, সেই অত্যন্ত সংবেদনশীল পরিবেশের কতটা পরিবর্তন আমরা মানুষেরা নিরাপদে করতে পারি? প্রকৃতি আমাদের অনেক কিছু সহ্য করে, কিন্তু প্রকৃতির এই সহনশীলতার একটা সীমা আছে। সেই সীমা ঠিক কোথায়, সেটাই হয়তো আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
অমরনাথ যাত্রার অন্যতম সুন্দর এবং অনন্য ঐতিহ্য হল লঙ্গর সেবা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ শুধুমাত্র সেবার মানসিকতা নিয়ে এখানে আসেন। হাজার হাজার তীর্থযাত্রীকে বিনামূল্যে খাবার, চা, জল এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেন। এই সেবার পিছনে যে নিষ্ঠা, ত্যাগ এবং ভক্তি রয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তাই এই আলোচনার শুরুতেই আমি স্পষ্ট করে বলতে চাই, আমি লঙ্গর সেবার বিরোধিতা করছি না, বরং আমি মনে করি পঞ্চতরণী পর্যন্ত লঙ্গর থাকা প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। কারণ পঞ্চতরণী অমরনাথ যাত্রার শেষ বড় বেস ক্যাম্প। হাজার হাজার যাত্রী সেখানে রাত্রি যাপন করেন, বিশ্রাম নেন এবং পরের দিন ভোরবেলায় গুহার উদ্দেশ্যে রওনা দেন। তাই সেখানে পর্যাপ্ত খাবার, চিকিৎসা এবং বিশ্রামের ব্যবস্থা থাকা স্বাভাবিক এবং অত্যন্ত জরুরি। কিন্তু আমার প্রশ্ন শুরু হচ্ছে তারপর থেকে। পঞ্চতরণী থেকে গুহার দূরত্ব মাত্র 4 কিলোমিটারের মতো। এই পথটুকু অতিক্রম করেই একজন তীর্থযাত্রী বাবা বরফানির দর্শন করেন। তাহলে গুহার একেবারে কাছাকাছি পর্যন্ত লঙ্গর বা রান্নার ব্যবস্থা বা বিভিন্ন ধরনের মানবিক কার্যকলাপ কতটা অপরিহার্য? এই প্রশ্নটি হয়তো আমাদের নতুন করে ভাবতে হবে। এই সমস্ত কার্যকলাপ যদি গুহা থেকে কিছুটা দূরে সীমাবদ্ধ রাখা যায়, তাহলেও হয়তো গুহার আশেপাশের সংবেদনশীল পরিবেশ আরও কিছুটা স্বাভাবিক থাকতে পারে। গত কয়েক বছরে আমি আরেকটি বিষয় নিজের চোখে দেখেছি। পঞ্চতরণী এলাকায় অনেকে গরম জল বিক্রি করছেন, কারণ বহু তীর্থযাত্রী গুহায় প্রবেশের আগে স্নান করতে চান। প্রবল ঠান্ডার মধ্যে গরম জলের চাহিদা একটা স্বাভাবিক, কিন্তু সেই চাহিদাকে কেন্দ্র করে বড় বড় ড্রামে বরফ গলিয়ে জল গরম করা হচ্ছে। তার জন্য তৈরি হচ্ছে অস্থায়ী চুল্লি। সেখানে দিনের পর দিন বড় বড় কাঠ জ্বলছে, সেই আগুন থেকে উৎপন্ন হচ্ছে স্থানীয় তাপ, তৈরি হচ্ছে ধোঁয়া। অনেকে হয়তো বলবেন এ তো খুবই স্বাভাবিক দৃশ্য, হয়তো সত্যিই তাই, কিন্তু একজন অনুসন্ধিৎসু এবং সচেতন তীর্থযাত্রী হিসাবে এই দৃশ্যগুলো আমার চোখ এড়িয়ে যায়নি। আমি বলছি না যে এই কাঠের আগুনই বাবা বরফানির দ্রুত অন্তর্ধানের প্রধান কারণ, কিন্তু যখন আমরা একটি অত্যন্ত সংবেদনশীল প্রাকৃতিক বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করছি, তখন এই ধরনের ছোট ছোট মানবিক কার্যকলাপগুলোকেও সম্পূর্ণ উপেক্ষা করা ঠিক হবে? আমি উত্তর জানি না, আর তাই আমি কোনো সিদ্ধান্তও দিচ্ছি না। আমি শুধু মনে করি এই বিষয়গুলো নিয়েও বিজ্ঞানীদের নিবিড় গবেষণা করা উচিত। উন্নয়নের বিরোধিতা করা সহজ, আবার অন্ধভাবে উন্নয়নের প্রশংসা করাও সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো এই দুয়ের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া। অমরনাথ যাত্রার পথ আজ অনেক উন্নত হয়েছে, রাস্তা প্রশস্ত হয়েছে, বিভিন্ন জায়গায় পাহাড় কেটে পথ তৈরি করা হয়েছে, নতুন প্রকল্পের আলোচনা চলছে, ভবিষ্যতে আরও অবকাঠামো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, রোপওয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রকৃতিকে নিয়ে এই ছেড়খাড় করা কি আমাদের উচিত হচ্ছে? আচ্ছা, একটা কথা বলুন তো, যে সকল যাত্রীরা 32 কিলোমিটার বৃষ্টি, বরফ সব উপেক্ষা করে খালি মাথায় পায়ে হেঁটে বাবা বরফানির গুহার কাছে আসছে, সেখানে মাত্র 200 মিটার কি 300 মিটার রেন শেল্টার, অর্থাৎ তাকে বৃষ্টির থেকে বাঁচাবার জন্য এই যে শেল্টার করাটা, সেটা কতটা যুক্তিযুক্ত? যে মানুষটা এতটা পথ বৃষ্টি মাথায় করে হেঁটে এলো, সে বাবার দর্শন করার জন্য বৃষ্টি থেকে বাঁচতে চাইছে। আপনারা ভাবুন, আমাকে কমেন্টে জানাবেন কতটা যুক্তিসঙ্গত আছে। এসবের পিছনে একটি যুক্তি রয়েছেই, আরো বেশি মানুষ যেন নিরাপদে বাবা বরফানির দর্শন করতে পারেন। এই উদ্দেশ্য অবশ্যই মহৎ, কিন্তু একই সঙ্গে আমাদের আরেকটি প্রশ্ন করতে হবে, হিমালয় কি অসীম? তারও কি কোনো সহনশীলতার সীমা নেই?
একটি প্রাচীন পাহাড়ি বাস্তুতন্ত্রের উপর একটি নতুন পরিবর্তনের আগে আমাদের কি আরো একবার গভীরভাবে পরিবেশগত মূল্যায়ন করা উচিত নয়? এই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ অথবা না। এত সহজ নয়, কিন্তু প্রশ্নটি গুরুত্বপূর্ণ। কারণ উন্নয়ন যদি প্রকৃতির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাহলে শেষ পর্যন্ত ক্ষতি উন্নয়নেরই হয়, প্রকৃতিরও হয়, আর সবচেয়ে বড় ক্ষতি হয় বিশ্বাসের। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা নিজেরাই কমেন্ট করে জানাবেন যে প্রশ্নগুলো আজকের এই ডকুমেন্টারিতে উঠল কতটা যুক্তিযুক্ত, এবং আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রায় আবেগ দিয়ে বলি হিমালয় আমাদের, কিন্তু সত্যি কি তাই? হিমালয় কখনো আমাদের ছিল না, আমরাই হিমালয়ের অতিথি। আমরা কয়েকদিনের জন্য সেখানে যাই, দর্শন করি, প্রণাম করি, তারপর আমাদের চেনা কোলাহলপূর্ণ জীবনে ফিরে আসি। কিন্তু হিমালয়ে থেকে যায়। তাই হিমালয়ের উপর প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মনে রাখা উচিত, আমরা প্রকৃতির মালিক নই, আমরা শুধু তার আশ্রিত। আর আশ্রিতের প্রথম কর্তব্য হলো আশ্রয়দাতাকে রক্ষা করা, তাকে আঘাত না করা। আজ পৃথিবীর বহু সংবেদনশীল প্রাকৃতিক অঞ্চলে ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করা হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট দিনে প্রকৃতি সর্বোচ্চ কতজন মানুষ সহ্য করতে পারবে সেই গাণিতিক হিসাব করে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অমরনাথেও দেওয়া হয়। হয়তো গুহার একেবারে কাছাকাছি তাপ উৎপাদনকারী কার্যকলাপ সীমিত করা যেতে পারে, হয়তো বড় লঙ্গরগুলিকে আরো দূরে স্থানান্তরিত করা যেতে পারে, হয়তো বিকল্প কোনো ব্যবস্থা করা যেতে পারে, পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে রেন শেল্টার তৈরি করা সম্ভব, হয়তো গুহার আশেপাশে সারা বছর তাপমাত্রা, আর্দ্রতা, কার্বন ডাইঅক্সাইড এবং মাইক্রো ক্লাইমেট পর্যবেক্ষণের জন্য একটি স্থায়ী বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র গড়ে তোলা দরকার। হয়তো আজ আমরা এইসব প্রশ্ন তুলছি, আগামী দিনে বিজ্ঞান সেগুলো নিখুঁত উত্তর খুঁজে দেবে, এটা আমার বিশ্বাস। শেষ কথা বলবো, হিমালয় শুধু বরফের পাহাড় নয়, হিমালয় শুধু একটি ধর্মীয় তীর্থস্থান নয়, হিমালয় একটি জীবন্ত সত্তা, একটি স্পন্দিত পরিবেশ, একটি 1000 বছরের প্রাচীন ভারসাম্য। আমরা সেখানে মাত্র কয়েকদিনের অতিথি, আর অতিথির সবচেয়ে বড় ধর্ম আশ্রয়দাতাকে সম্মান করা। আজ যদি আমরা সত্যি বাবা বরফানিকে অন্তরের সাথে ভালোবাসি, তাহলে শুধু তার দর্শন করলেই হবে না, তার পবিত্র আবাসস্থলকেও সমান ভালোবাসতে হবে। কারণ বিশ্বাসকে রক্ষা করার সবচেয়ে বড় উপায় হলো বিশ্বাসের উৎসকে রক্ষা করা, আর অমরনাথে সেই উৎস হলো হিমালয়ের প্রকৃতি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। জয় বাবা বরফানি, হর হর মহাদেব, জয় শ্রী অমরনাথ।